সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ায় শিল্প খাতে গ্যাসের সংকট, সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর। জুলাই জাদুঘর নির্মাণের দুর্নীতির অভিযোগ, স্বেচ্ছাসেবীর নামে ভুয়া বিল, বিধি ভেঙে নিয়োগের মহোৎসব। অফিশিয়ালভাবে কোনো ব্যাংকের লেনদেন হয়নি, এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ এবং এখানে দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট প্রমাণিত। নাগরিককে নিয়োগ দেওয়াই যেতে পারে, কিন্তু সেটা তো আমার নিয়ম অনুযায়ী হতে হবে। ইসির সঙ্গে জামায়াতের বৈঠক, স্থানীয় নির্বাচনে শিক্ষকদের প্রার্থিতা সংক্রান্ত বিধান সহ প্রত্যাহার 9 দাবি। বিএনপি এনসিপির কর্মসূচি ঘিরে হবিগঞ্জে 144 ধারা, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মিছিল সমাবেশ নিষিদ্ধ। সরার আলমগীরের এমপি হতে বাধা নিয়ে নির্দিষ্ট মামলা ছাড়াও গ্রেপ্তার দেখানো যাবে, হাইকোর্টের আদেশ স্থগিত। জাপানে ভূমিকম্পে নিহত 13, ধ্বংসস্তূপে আটকা অনেকে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। স্বাগত নিউজ 24 সংবাদে, আর পুরো আয়োজনের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে, আর এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। পরে বিটিএম এর সভাপতি জানান, সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহ পাচ্ছেন। কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে প্রতিবেদন চাওয়া হয়েছে। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরাও আপনাকে সাপোর্ট করব। সেই রকমই একটা প্রক্রিয়া নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার ওনার কাছে হাজির হব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে বরাদ্দকৃত 111 কোটি টাকার বাইরেও জাতীয় জাদুঘরের তহবিল থেকে তড়িঘড়ি করে ব্যয় করা হয়েছে আরও অন্তত 30 কোটি টাকা। ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান, স্বজনপ্রীতি, অস্তিত্বহীন স্বেচ্ছাসেবীর নামে করা হয়েছে লাখ লাখ টাকার ভুয়া বিল, আর বিধি ভেঙে চলছে নিয়োগের মহোৎসব। জাতীয় জাদুঘরের অনিয়ম নিয়ে সহকর্মী মাসুদা লাবণীর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। জুলাই স্মৃতি জাদুঘরের ছবি বাইরে থেকে নিতে গেলেই তেড়ে আসেন নিরাপত্তা রক্ষীরা, অথচ এর আগে জাদুঘর কর্তৃপক্ষের অনুমতি নিতে যোগাযোগ করে নিউজ 24। কিন্তু কেন এই লুকোচুরি? কেন গণমাধ্যমের ক্যামেরা দেখলেই এই মারমুখী আচরণ? উত্তর খুঁজতে গিয়ে নিউজ 24-এর হাতে আসে চাঞ্চল্যকর সব নথি। অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন ভাস্কর্য ও মাল্টিমিডিয়ার জন্য দেয়া হয় প্রায় 5 কোটি টাকার কাজ। নথি বলছে কাজ পায় এইচকে ইন্টারন্যাশনাল, কিন্তু সে অনুযায়ী ঠিকানায় অস্তিত্ব পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির। তার মানে এইচকে ইন্টারন্যাশনাল নামে এইখানে আবার সেই ভাস্কর্য নির্মাণের কাজ করে মাটি স্টুডিও, স্বত্বাধিকারী তেজস হালদার। সেখানে গিয়েও পাওয়া যায়নি কাউকে। ফোনে কথা হয় শিল্পীর সাথে, বলেন কাজ করেছেন টাকা ছাড়াই। উইদাউট মানি, মাথায় রাখেন, উইদাউট মানি আমরা দেশের জন্য কাজ করছি, মাথায় রাখেন। আমারও তো কিছু করার আছে, আমিও তো মামলা করতে পারি, মামলা করব। অস্তিত্বহীন এইচকে ইন্টারন্যাশনাল আর টেন্ডার ছাড়া মাটি স্টুডিও কিভাবে কাজ করলো? জট খুলতে গিয়ে বেরিয়ে আসে গণপূর্তের ঠিকাদার মনিরুল ইসলাম উজ্জ্বলের নাম। তিনিও কাজ করেছেন মৌখিকভাবে। আমাকে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনারা বলেন, যদি আপনাকে আমরা কাজটা দেবো, যে পাবেন কিনা ঠিক নাই, টেন্ডারে যে পাই তাড়াতাড়ি করে এটা কাজটা শুরু করতে হবে, কাজটা আপনার করতে হবে না। এটা এর আর্টিস্ট হচ্ছে তেজস হালদার, এদের জাদুঘরই তাকে নিয়োগ করবো, ওদের ওনাদেরই লোক, ওনারাই করবে। আপনি শুধু পেমেন্টটা দিবেন, তার টেন্ডার হলে আপনাকে আমরা পেমেন্টটা দিয়ে দেবো। আমি আর এই কাজগুলো আমার ফার্মের নামে নিতে পারি না, আমি তেজসকে তো সাবকন্ট্রাক্টর হিসেবে পেমেন্ট গুলো দিয়েছিলাম। গণপূর্তের ঠিকাদার মৌখিকভাবে জাতীয় জাদুঘরের ঠিকাদারি কিভাবে পেলেন, আর কোথায় সেই এইচকে ইন্টারন্যাশনাল? এর উত্তর খুঁজতে জানা গেল কলকাঠি নেড়েছেন খোদ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল সাত্তার। আচ্ছা, আপনি পরে আমার সাথে একটু কথা বলে নিন। ফোনে কথা বলবো। এখানেই শেষ নয়, গলদ আছে নকশা তৈরিতেও। 5 কোটি 43 লাখ টাকা ব্যয়ে কাজ পান
অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্টস এর স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদ। আর কাজ পাওয়া ওই প্রতিষ্ঠানটির উপদেষ্টা আবার জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড সভাপতি মেরিনা তাবাসসুম। একক উৎসভিত্তিক ভূতাপেক্ষভাবে কাজ দেয় অভিযোগ ওঠে স্বজনপ্রীতির। প্রতিষ্ঠানের ঠিকানায়ও মেলেনি অফিস। পরবর্তীতে যোগাযোগ হলে সালাউদ্দিন আহমেদ কার্যালয়ের ঠিকানা দেবেন বলেও আর দেননি। অস্বীকার করেন ট্রাস্টি বোর্ড সভাপতির সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্কের কথাও। আপনি আমাকে গুগলে খুঁজবেন, দেখবেন আপনারা পেয়ে গেছেন, দেখবেন আমরা আশেপাশে কোথাও থাকি। এদিকে অনুসন্ধানে দেখা যায় কাজ পাওয়া এইচকে ইন্টারন্যাশনাল কিংবা অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্টস কোনো প্রতিষ্ঠানে সরকারের ইজিপির তালিকাভুক্ত নয়। এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ এবং এখানে দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট প্রমাণিত। জাতীয় জাদুঘরের বরাদ্দ ৯/৬ গল্প এখানেই শেষ নয়। প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তির মাধ্যমেও হয়েছে লুটপাট। নিউজ 24 এর হাতে আসা বেশ কিছু নোটশিট বলছে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন ভলান্টিয়ার ও উপদেষ্টার নাস্তার পেছনে গড়ে প্রায় ২০ থেকে ২৫,০০০ টাকা বিল হয়। আর সেই টাকা ক্যাশ করা হতো মঙ্গু মারমা নামের এক ব্যক্তির নামে। এছাড়া নোটশিটে জনতা ব্যাংকের তথ্য থাকলেও কর্তৃপক্ষের সরবরাহ করা চেক অগ্রণী ব্যাংকের। আবার হাজিরা খাতায় ৭০ থেকে ৮০ জন ভলান্টিয়ারের কোনো অস্তিত্বই মেলেনি। এরপরও ক্ষুধা মেটেনি। মূল ১১১ কোটি টাকা বরাদ্দের পরও জাতীয় জাদুঘর থেকে আরও ৩০ কোটি টাকার বেশি বরাদ্দ নেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায় জাদুঘরে ভলান্টিয়ারদের নাস্তা সহ বেশিরভাগ আপ্যায়নের খাবার নেওয়া হতো প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, যার অন্যতম স্বত্বাধিকারী আরেক সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। অবশ্য প্রবর্তনা কর্তৃপক্ষ বলছে তারা ব্যাংকে নয় টাকা নিতেন ক্যাশে, যার অঙ্ক মেলে না নাস্তার নামে তোলা বিলের নোটশিটের সঙ্গে। ৯,৩০০, ৯,২০০ হয়তো বা আরো কমও নিচ্ছে, ৮,০০০ টাকাও নিচ্ছে। যেখানে রান্নাটা একটু এখন থেকে যখন দিচ্ছি এটা ৯,২০০ ২ মাস মতো নিচ্ছে মনে হয়। অফিসিয়াল ভাবে কোনো ব্যাংকের লেনদেন হয়নি। এই দুর্নীতির ১৬ কলা পূর্ণ হয়েছে নিয়োগ বাণিজ্য দিয়ে। বিজ্ঞপ্তি প্রকাশের আগে নেওয়া হয় পরীক্ষা। এর প্রমাণ মেলে হাজিরা খাতাতেও। সিসি ক্যামেরার ফুটেজ আসে গণমাধ্যমে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এই জুলাই জাদুঘরের বর্তমান পরিচালকের দায়িত্বে আছেন জাতীয় জাদুঘরের সচিব সাদিকুল ইসলাম, যিনি একসময় সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর পিএস ছিলেন। এদিকে সমন্বয়ক থেকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব, তিনি নিজেই জুলাই জাদুঘরের মহাপরিচালক, আবার কখনো কিউরেটরের দ্বৈত দায়িত্ব পালন করছেন। অথচ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এই পদে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা বসার কথা। সাধারণ নাগরিককে নিয়োগ দেওয়াই যেতে পারে, কিন্তু সেটা তো আমার নিয়ম অনুযায়ী হতে হবে। সেটি না করে যদি এভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে এটি ক্ষমতার অপব্যবহার হয়েছে, অপরাধ হয়েছে এবং অনিয়ম হয়েছে। এসব গুরুতর অভিযোগ নিয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এসব দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস পাওয়া যায়নি বর্তমান সংস্কৃতি মন্ত্রীর কাছ থেকেও। দুর্নীতি তো সরকার করে নেই, আমরা আশা করি কোনো কাজকর্ম করিনি। যদি কেউ করে থাকে, এর আগে কেউ করে থাকে, সুনির্দিষ্ট অভিযোগ দাও, দিয়ে কেস করে দাও। যে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার এবং এই জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘর নির্মাণের শুরু থেকেই আর্থিক নয়-ছয় ও স্বজনপ্রীতি নিছক কোনো অভিযোগ নয়, বরং এটি শহীদদের স্মৃতির সাথে চরম অবমাননা বলছেন অংশীজনরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ৯ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে জামাত ইসলামের প্রতিনিধি দল। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা। দলের নেতৃত্বে ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে উঠে আসে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়ার ইস্যু। ইসির এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জামাত। সরাসরি এসেছি আরো দুটো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি, তার সঙ্গে আগের দিনের 7টি প্রস্তাব যুক্ত করে এই 9টি প্রস্তাবের উপরে আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে।
ছাত্রদল ও এনসিপির কর্মসূচি ঘিরে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকালে এই আদেশ জারি করা হয়, আর সেখানে বলা হয় হবিগঞ্জ পৌর এলাকায় আজ এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান করেছে। এদিকে ছাত্রদলও একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে, আর তাই সংঘর্ষ এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে নিরাপদ থাকতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। দর্শক, হবিগঞ্জে আছেন সহকর্মী শ্রীকান্ত গোপ, যুক্ত হব শ্রীকান্তের সঙ্গে। শ্রীকান্ত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন ১৪৪ ধারা জারির পর হবিগঞ্জ পৌর এলাকার এখনকার কি পরিস্থিতি? দেওয়ার পর জেলা প্রশাসনের এখন পর্যন্ত শহরে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য যারা করতেছে তাদের মনে কোনো আশঙ্কা নেই। আমি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল উদ্দা সাহেবের সাথে আলাপ করেছি। ওনারা বলছে যে 1-4-2 দেওয়ার ফলে হবিগঞ্জ শহর শান্ত আছে। তবে এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আহমদ মুস্তাফা কামাল জানিয়েছেন যে ওনারা যে কোনো মূল্যে আজকে বিকাল ৩টার পরে সমাবেশ করবে। ওনারা যদি গ্রেপ্তার হন তাও সমস্যা নেই। অন্যদিকে জেলা ছাত্র দলের সভাপতির সাথে আমি আলাপ করেছি। সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন জানিয়েছেন যে ওনারা যদি প্রশাসনের অনুমতি পায় আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে ওনারা সভা করবেন। এই নিয়ে দুপক্ষের এখনো মোটামুটি সভা করার অবস্থান তারা সবাই টিকে রেখেছে। তবে এনসিপি যে কোনো মূল্যে তারা সভা করতে চায়। তারা যেহেতু গতকালকের ঘটনায় তারা ক্ষুব্ধ। এদিকে আমি সাধারণ যে জনগণ বা মানুষ পথচারী সবাই সাথে আলাপ করেছি, তাদের মনে কোনো আশঙ্কা নেই। নির্বিঘ্নে তারা চলাফেরা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন এবং শহরে যে গতকালকে একটা সংঘর্ষ হয়েছে এটারও কোনো প্রভাব দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জ থেকে সর্বশেষ। নাফিজা। শ্রীকান্ত, ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে জয়ী বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। সকালে এই সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। গত ৯ জুলাই সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। ১৮ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তার নির্বাচন এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। নির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে সোনা অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আর এই সংক্রান্ত হাইকোর্টের রুল ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। সুনির্দিষ্ট মামলা নাই, এমন মামলায় কোনো ব্যক্তিকে পুনঃগ্রেপ্তার দেখানো যাবে না বলে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটা স্থগিত। কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি তিনি যদি এজাহারে নাম নাও থাকেন, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে কারো সংশ্লিষ্টতা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন। হাসপাতালে ভর্তি ৯৯% শিশু হামের টিকা পায়নি, আর তাই দ্রুত আরও ১ লাখ শিশুকে টিকা দেওয়া হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময় পরিকল্পনাহীনভাবে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। ২০২০ সালের পর দেশে হাম প্রতিরোধে কোনো টিকাদান কর্মসূচি চালানো হয়নি, আর এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও টাকা দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। এসব কারণে বর্তমানের এই ভোগান্তি বলে উল্লেখ করেছেন তিনি। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। কাজে আমরা এটাকে এখন অনেক বেগবান করেছি। আমরা গতকাল বসলাম না বৃহস্পতিবারে, আবার বসবো বৃহস্পতিবার দিন। সব আমরা প্রেসার রাখতেছি আরো অনেক বাড়ানোর জন্য। বাই দিস টাইম মোর দেন 1 লাখ নিউ বেবিস হ্যাভ বিন ভ্যাকসিনেটেড। রাজধানীর মিরপুরে যুবদল কর্মী ইউসুফ হত্যার নেপথ্যের কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ওই হামলার মূল টার্গেট কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। তিনি বলেন, বিপুল টাকার চুক্তিতে ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসীরা।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। তার দাবি, স্থানীয় সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিল প্রার্থিতা ঘোষণা করায় তাকে চিরতরে সরিয়ে দিতেই 25 লাখ টাকার চুক্তিতে এই নারকীয় কিলিং মিশন চালানো হয়। হত্যায় জড়িত সন্দেহে 8 জনকে গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর বিবৃতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ডিবির দাবি করা ময়লা টেন্ডার, ফুটপাত ও ডিশ ইন্টারনেট ব্যবসার আধিপত্যের বিষয়টি ভিত্তিহীন। এই হামলার মূল লক্ষ্য ছিলাম আমি। আমাকে চিরতরে সরিয়ে দিতে সন্ত্রাসীরা 25 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার নিয়োগ দিয়েছিল। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, উক্ত হত্যা ও কিলিং মিশনের নেপথ্যে থাকা মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আজও বন্ধ রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম। যৌন হয়রানিতে অভিযুক্ত 2 শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহ 3 দফা দাবিতে অনড় রয়েছে শিক্ষার্থীরা। অভিযুক্ত 2 শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ কার্য দিবস আগামীকাল বৃহস্পতিবার। এরপর সিন্ডিকেটের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা বলছেন, যৌন হয়রানির মতো স্পর্শকাতর বিষয়গুলোতে বিগত দিনে তদন্তের নামে কালক্ষেপণ করা হয়েছে। আর তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা জানান। দেশের বাজারে 10 ও 20 টাকার প্রায় সব নোটই এখন জরাজীর্ণ এবং ছেঁড়া ফাটা। ব্যবহার অনুপযোগী এসব নোট নিয়ে প্রতিদিনই ভোগান্তি এবং বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। হাটবাজারেও গণপরিবহনে একই সাথে নিয়মিতই চলছে বাকবেতনটা, এমনকি হাতাহাতির পর্যায়েও। পরিস্থিতি সামাল দিতে আপাতত কিছু পুনঃব্যবহারযোগ্য ভালো নোট চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে নতুন নোট ছাপানোর কাজও চলছে বলে জানা গেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রিয়া। মতিঝিলের চা বিক্রেতা বিল্লাল হোসেনের দোকানে এই চিত্র প্রতিদিনের। চা খেয়ে ক্রেতারা দিচ্ছেন ছেঁড়া নোংরা নোট, কিন্তু সেই নোট অন্য ক্রেতাদের দিতে চাইলে বেঁধে যাচ্ছে বিপত্তি। 10 ও 20 টাকার নোট নিয়ে সারাদিনই এমন পরিস্থিতিতে পড়ছেন বিল্লাল। এইভাবে কাস্টমার যদি ছিঁড়া টাকাগুলো দেখে তো আমার তো বিশেষ করে লস হইতেছে। আমি যদি টাকা শেষ করতে তো কাস্টমার আমার উপরে খুবই ফায়ার গরম হইতেছে, এরপরে আমি কিছু বলতে পারি না। খারাপ অবস্থা আমাদের 10 টাকা 20 টাকার নোটগুলো এবং 5 টাকার নোটগুলো। তো এই নোটগুলো নিয়ে আমরা আসলেই বিপদে আছি। আমরা নিলেও বিপদ, না নিলেও বিপদ। ভোগান্তির একই দৃশ্য শহরের গণপরিবহন থেকে শুরু করে রিক্সা চালক ও যাত্রীদের ক্ষেত্রেও। ভাড়া মেটানোর পর ছেঁড়া কিংবা জোড়াতালি দেওয়ার নোট দিলে যাত্রীরা তা গ্রহণে নারাজ। তো ইনকাম কম, তারপরে তো মনে করেন ছিঁড়া টাকা পাইলে এটা তো চলে না। ওই টাকাটা আপনার পকেটে থাকলে নষ্ট হয়ে যায়, দিন শেষে মহাজনকে দেয়, মহাজনও নেয় না। ছেঁড়া টাকা যদি থাকে এটা আরও ছিঁড়ে যাবে, ব্যবহার করতে সমস্যা হয়, আর আপনার থেকে আরেকজন আবার নিবে না। সো আমি কেন নিব? দেশের সর্বনিম্ন 2 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত মোট 9টি মানের কাগজে মুদ্রা চালু রয়েছে। এর মধ্যে বেশি ব্যবহৃত নোটের তালিকায় আছে 2 থেকে 100 টাকার নোট। তাই উচ্চমানের নোটের তুলনায় এসব নোটের স্থায়িত্ব কমে যায় দ্রুত। সাধারণত প্রতি বছর 2 ঈদে বড় অঙ্কের নতুন নোট বাজারে ছাড়ার রীতি থাকলেও গত 2 বছরে তা ছিল অনিয়মিত। এর ফলে এমন সংকট বাজারে। আগে যেগুলো ছাপানো আছে সেগুলো তো আমাদের অ্যাডজাস্ট হতে হবে। ওইগুলোকে রেখে যদি আবার নতুন নোট ছাপানো হয় তাহলে খরচ, নোট ছাপানোটা খরচ আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন নোট ছাপানোর কাজ চলছে, তবে আপাতত কিছু পুনর্ব্যবহারযোগ্য নোট বাজারে ছাড়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের অচল নোট পাল্টে দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নোট ছাপানোর কাজ চলমান আছে, হয়তোবা বাজারের চাহিদার তুলনায় যোগানের পরিমাণ কম, কিন্তু ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা গ্রাহক যখন ব্যবহার অযোগ্য নোট তাদের কাছে ফেরত দিতে আসে, ওটা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এটা চেঞ্জ করে নিবে। জরাজীর্ণ ও নোংরা নোটে জীবাণু বেশি থাকায় স্বাস্থ্যগত ঝুঁকিও থাকে বেশি। তাই দ্রুত এসব নোট বাজার থেকে উঠিয়ে নিয়মিত নতুন নোট ছাড়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দেশের সব আদালত, ট্রাইব্যুনাল এবং বার প্রাঙ্গণকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণার দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্ট প্রশাসন বরাবর এই নোটিশ পাঠিয়েছেন আপিল বিভাগের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ তুহিন। এতে বলা হয়, জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ হলেও আদালত ও বার প্রাঙ্গণে সেই আইন বাস্তবায়ন হচ্ছে না।
আর এতে সবাই পরোক্ষ ধূমপানের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005-এর 3 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ এবং এটি নিষিদ্ধ। এটি সত্ত্বেও যেহেতু এটি অহরহ চলছে, উল্লেখযোগ্য দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় আজকে আমরা একটা নোটিশ ডিমান্ডিং জাস্টিস ইস্যু করেছি। চট্টগ্রামে হত্যা সহ অন্তত 20 মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো, যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, বিস্তারিত জানাবেন কিভাবে ডেভিডকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারের পর তাকে কোথায় নেওয়া হয়েছে? পুলিশের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি, যদিও তারা অফিসিয়ালি আমাদেরকে কোনো বক্তব্য দেয় নাই, তবে একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি ইতিমধ্যে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে যশোর থেকে। তবে আমরা অন্য একটি সূত্র থেকে জানতে পেরেছি আরেকটি অভিযানে, তার কাছাকাছি আরেকটি অভিযানে রায়হানকেও গ্রেপ্তার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী, এবং রায়হানের বিষয়টি এখনো আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে এই বিষয়ে রায়হান এবং ডেভিড ইমনের ব্যাপারে আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে 5 আগস্টের পর থেকে চট্টগ্রামে যেই অরাজকতা সৃষ্টি হয়েছিল, হত্যা, চাঁদাবাজি এবং ভাঙচুর, ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ইন্টারনেট অফিসে ভাঙচুর, নির্মাণাধীন ভবনে গুলি এবং ব্যবসায়ীর বাড়িতে গুলি, এইসব ঘটনাগুলোর মূল নেপথ্যে ছিল এই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এবং রায়হান এবং তাদের দল। এবং তাদেরকে দীর্ঘদিন যাবৎ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বেড়াচ্ছিলেন গ্রেপ্তার করার জন্য। সবশেষ গত কয়েকদিন আগে র্যাবের পক্ষ থেকে তাদের বেশ কয়েকজন সদস্য গ্রেপ্তার হওয়ার পর সেখানে র্যাবের ব্রিফিংয়ে র্যাব 7-এর অধিনায়ক বলেছিলেন তাদের গ্রেপ্তারের বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই জন্য তারপর পরই কিন্তু তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পায় এবং একই সাথে গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে। আজকে আলাদা আলাদা দুটি অভিযানে তারা 2 জন গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি, এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। হঠাৎ প্রলয়ঙ্কারী ভূকম্পনে ফের মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জাপানের কুমামোতো প্রদেশ। 7.1 মাত্রার ভয়াবহ এই বিপর্যয়ে প্রাণহানি বেড়ে 13 জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের বাঁচাতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জোরদার উদ্ধার অভিযান। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন 2016 সালের জোড়া ভূমিকম্পে হিনাগো ফল্ট লাইনে সঞ্চিত চাপই এবারের ভূমিকম্পের অন্যতম কারণ। প্রবল কম্পন, পরপরই ধসে পড়ে বহুতল ভবন, সড়কের ঢালসহ একাধিক স্থাপনা, আতঙ্কে ছুটাছুটি সাধারণ মানুষের। 7.1 মাত্রার ভূমিকম্পে বিপর্যস্ত জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুমামোতোর দৃশ্য এটি। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে উৎপন্ন কম্পনটি অনুভূত হয় দক্ষিণ কোরিয়াতেও। আয়তনে চতুর্থ ও জনসংখ্যায় দ্বিতীয় বৃহৎ প্রদেশ কুমামোতোতে বাড়ছে প্রাণহানি। শপিং মল, কারখানা ও বসতবাড়ির ধ্বংসাবশেষে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। হতাহতদের প্রতি শোক জানাচ্ছি। প্রত্যেকটি বাহিনী সময়ের বিরুদ্ধে লড়াই করে উদ্ধারে নেমেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে 1.5 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাস্তুচ্যুতরা ঠাই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এমন পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আগাম সতর্কবার্তা অবলম্বনের তাগিদ দিয়েছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ রবার্ট গেলার। 2016 সালেও কুমামোতোতে 6.5 ও 7.3 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাতে প্রাণ হারান 270 জনেরও বেশি মানুষ। সে সময় হিনাগো ফল্ট লাইন বা হিনাগো শিলাস্তরের ভেতরের ফাটলে সঞ্চিত চাপ থেকেই এবারের কম্পনের সৃষ্টি বলে মত ভূতত্ত্ববিদদের। নীরব দাস, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজনে পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।